কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে দুই দেশের উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক তৎপরতার মধ্যে সীমান্তে বুধবার রাতে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তান সীমান্ত। বুধবার রাতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এই নিয়ে টানা 7 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। পেহেলগাম হামলার পর এই নিয়ে ভারত রাজনীতি করছে উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, নয়াদিল্লি উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। পাকিস্তান will not be the first one. বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়, আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব। ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীও। তারা বলেছে, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে। এদিকে উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে পাকিস্তানের মালিকানাধীন সব ধরনের পাকিস্তানি বিমান ভারতের আকাশ সীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি, যা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত সোমবার পাকিস্তানও ভারতের জন্য তার দেশের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধবিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন। কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারত পাকিস্তান সংকট নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। ডক্টর আনিসুর রহমান, আপনাকে স্বাগত বিশ্বযোগে। দর্শকদের আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ভারত পাকিস্তানের সম্পর্ক তো অবনতির দিকেই যাচ্ছে। আপনার বিশ্লেষণ আসলে কি বলছে, কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল, এবং 1965 সালের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা দ্বন্দ্ব হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং এই দ্বন্দ্বটা যদি যুদ্ধের দিকে ধাবিত হয়, তাহলে এটা সাউথ এশিয়ান জিওপলিটিক্সের জন্য, সাউথ এশিয়ান সিকিউরিটি সিস্টেমের জন্য খুব হুমকি স্বরূপ। আমাদের এই সাউথ এশিয়াটা আপনার ব্যাপক জনবহুল একটি এলাকা। এখানে পপুলেশন ডেনসিটি, তো পপুলেশন ডেনসিটি এবং ভারত এবং পাকিস্তান দুটা দেশই কিন্তু আপনার নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ দেশ। সুতরাং এই দুটো দেশের মধ্যে যদি যুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে এটা টোটাল সাউথ এশিয়ার সিকিউরিটি সিস্টেম, সাউথ এশিয়ার নিরাপত্তার জন্য একটা হুমকি, সাউথ এশিয়ান মানুষদের জীবনের জন্য একটা হুমকি হিসেবে দাঁড়াবে। বাট যেদিকে যাচ্ছে সংকটটি, এই সংকটটির দিকে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব তাকিয়ে আছে এবং চেষ্টা করছে এই সংকটটা মোকাবেলা করা যায়। আমি যদি পাকিস্তানের বিষয়গুলো একটু বিশ্লেষণ করি, দেখবো যে পাকিস্তান কিন্তু এখনো আপনার ডিফেন্সিভ পলিসিতে আছে, তারা কিন্তু অফেন্সিভ না। তারা চেষ্টা করছে যে কাশ্মীরের এই সংকটটি আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে, একটা স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এটার একটা সমাধান।
অন্যদিকে ভারতের যদি পররাষ্ট্রনীতির দিকে আমরা দেখি তাহলে কিন্তু ভারত কিন্তু খুব অফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে আপনার এই সংকট মোকাবিলার জন্য আগাচ্ছে এবং ভারত যদি এরকম অফেন্সিভ পলিসি নিয়ে সামনে আগায় তাহলে কিন্তু সাউথ এশিয়ান জিওপলিটিক্স এটা একটা মারাত্মক সংকট হিসেবে আত্মপ্রকাশ করবে। ডক্টর আনিসুর রহমান, যেমনটি বলছিলাম যে ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। এখন এই স্বাধীনতা দেওয়ার পর এদিকে ইসলামাবাদ কিন্তু হামলার আশঙ্কায় রয়েছে। আপনার কি মনে হয় যে এই সময় যুদ্ধে জড়ানোর মতো সিদ্ধান্ত কি আদৌ ভারত নেবে কিনা? ভারতের রাষ্ট্রের পররাষ্ট্রনীতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি গত 15-20 বছর যাবৎ এই পররাষ্ট্রনীতিতে ভারতের বিরাট চেঞ্জ নিয়ে আসছে। যেমন আগে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে গিয়েছে, বাট নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতিতে যদি বিশ্লেষণ করি তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর মানুষের সাথে পররাষ্ট্রনীতির সম্পর্ক তৈরি করছে না, তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটা বৈরিতার সম্পর্ক তৈরি করছে। এখন ভারত যদি এই ধরনের বৈরিতার সম্পর্ক তৈরি করার মাধ্যমে পাকিস্তানকে অ্যাটাক করে এক্ষেত্রে কিন্তু ক্রাইসিস শুধুমাত্র গ্লোবাল সাউথে থাকবে না, এই ক্রাইসিসটা ছড়িয়ে যাবে। বিকজ অফ এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, ফরেন পলিসির যে অ্যাক্টর গুলো আছে, যেমন ধরেন পাকিস্তানের পক্ষে কিছু অ্যাক্টর আছে, তাদের কিছু বন্ধু রাষ্ট্র আছে, যেমন ধরেন এখানে আছে ইরান, এখানে আছে তুর্কি, এখানে আছে চায়না। তো এই ধরনের রাষ্ট্রগুলোর একটা আপনার হলো যে অবস্থান থাকবে, অংশগ্রহণ থাকবে। অন্যদিকে ভারত কিন্তু আপনার হলো যে ইউএস এর সাথে সম্পর্ক আছে, রাশিয়ার সাথে সবচেয়ে বড় সম্পর্ক। বাট ভারত যখন এই যুদ্ধে জড়াবে অন্যান্য পররাষ্ট্র শক্তিগুলো যুদ্ধে অংশগ্রহণ করবে তখন কিন্তু এই সংকটটা ব্যাপকভাবে সাউথ এশিয়াকে প্রভাবিত করবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে ভারত আসলে কি যুদ্ধের মধ্যে যাবে? এইটাই তো প্রশ্ন। ভারত আসলে যুদ্ধের মধ্যে যদি ভারত যায় তাহলে আমি বলবো যে ভারতের পররাষ্ট্রনীতিতে একটা যে সংকটটা চলছে এই সংকটটা আরো ব্যাপক সংকট হিসেবে প্রকাশ করে। কারণ একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যদি যুদ্ধাঙ্গী হয়, একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যদি আপনার অ্যাটাকিং হয়, খুব অফেন্সিভ হয়, ইন দ্য টাইম কিন্তু আপনার সংকটগুলো আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সুতরাং ভারতের যে পররাষ্ট্রনীতিটা অফেন্সিভ দেখছি এখানে ডিফেন্সিভ পররাষ্ট্রনীতি না, অন্যদিকে কিন্তু আপনার এই পাকিস্তানের পররাষ্ট্রনীতি আমরা ডিফেন্সিভ দিচ্ছি বা অফেন্সিভ না। ডক্টর আনিসুর এই সংকটটা আন্তর্জাতিক হস্তক্ষেপ সমাধান হওয়ার সম্ভাবনা আছে। জি আনিসুর রহমান, এটা একটু জানতে চাচ্ছিলাম আর একটু ছোট করে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে করণীয়টা কি হতে পারে, ছোট করে বলবেন। আন্তর্জাতিক যে বৈশ্বিক যে রাজনৈতিক বলয়টা আছে, এখন আমরা তো একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যে বাস করি, আমেরিকার নেতৃত্বে একটা ওয়ার্ল্ড এখন চলছে, কিন্তু রিজিওনাল কিছু অ্যাক্টরস, রিজিওনাল কিছু পাওয়ার কিন্তু খুব এমার্জিং। এবং আমি একটা রিসেন্ট একটা ব্যাপারে কাজ করছি, সেখানে কিন্তু আপনার আমেরিকান ওয়ার্ল্ডটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভেঙে যাচ্ছে। যেমন ধরেন আঞ্চলিক শক্তিগুলো, এখানে ইরান, এখানে তুর্কি, এখানে চায়নার নেতৃত্বে একটা আপনার বলয় তৈরি হয়েছে, একটা আন্তর্জাতিক একটা নতুন মেরুকরণ, রাজনীতির মেরুকরণ তৈরি করছে। সুতরাং ভারত পাকিস্তানের এই সংকটটা কিন্তু রাজনৈতিক মেরুকরণটাকে আরো ব্যাপকভাবে প্রভাবিত করে। কারণ হলো আমেরিকান নেতৃত্বে যে ওয়ার্ল্ড অর্ডারটা আছে, এই ভারত পাকিস্তানের যুদ্ধটা আমেরিকার নেতৃত্বে ওয়ার্ল্ড অর্ডারটাকে চেঞ্জ করার একটা তৈরি করে দিতে পারে। যেমন ধরেন আফগানিস্তান থেকে তালেবান সৈন্য প্রত্যাহারের পরে কিন্তু আফগানিস্তানে ইউএস অর্ডারটা ডিক্লাইনিং, বাট ইউএস অর্ডারটা কিন্তু সাউথ এশিয়ান কনটেক্সটে খুব এমার্জিং অর্ডার, বিকজ অফ পাকিস্তানে কিন্তু প্রো আমেরিকান গভর্নমেন্ট, আপনার হলো সাউথ এশিয়ান যে পলিটিক্যাল চেঞ্জেস গুলো, ডিসকোর্সেস গুলো চেঞ্জ হয়েছে, সরকার ব্যবস্থাগুলো যে চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু আমেরিকার একটা অর্ডার বিল্ডিং পলিসি আছে। সুতরাং এখানে ভারত পাকিস্তানের যুদ্ধটা ওয়ার্ল্ড অর্ডারটাকে একটা পরিবর্তনের দিকে নিয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। ডক্টর আনিসুর রহমান, অসংখ্য ধন্যবাদ বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ ডক্টর আনিসুর রহমান। কথা বলছিলাম ভারত পাকিস্তানের সংকটময় পরিস্থিতি নিয়ে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের উত্তেজনার আঁচ সবচেয়ে বেশি পড়েছে দেশ দুটির সীমান্ত এলাকায়। দুই দেশের মধ্যে ৩,৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। যুদ্ধের আশঙ্কায় এসব সীমান্তের ভারত ও পাকিস্তান দুই অংশের মানুষের দিন কাটছে চরম আতঙ্কে। সীমান্তের বাসিন্দারা জানান, কোনো যুদ্ধ নয়, তারা চান দুই দেশের সরকার আলোচনায় বসে সব সমস্যার সমাধান করুক। শারমিন শ্রাবণীর প্রতিবেদন।
যে সীমান্ত কয়েক সপ্তাহ আগেও ছিল নিরাপদ আর নিশ্চিন্ত, সেখানেই এখন সব আতঙ্ক আর উদ্বেগ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর এখন সবচেয়ে বেশি চিন্তিত দুই দেশের সীমান্তের বাসিন্দারা। তেমনই একটি সীমান্ত পাকিস্তানের শিয়ালকোট জেলার হরপাল গ্রাম। সীমান্তের শূন্যরেখা বরাবর এ গ্রামের মানুষ জানালেন, গোলাগুলি শুরু হলে জীবন বাঁচাতে ছোটাছুটি করতে হয় তাদের। এমনই একজন বাসিন্দা মালিক মোহাম্মদ আফজাল। সীমান্ত এখান থেকে প্রায় 300 গজ দূরে, সামনেই দেখা যাচ্ছে। যখন তারা গুলি শুরু করে তখন তারা আমাদের কিছু বলে না, হঠাৎ করেই গুলি শুরু হয় এবং মানুষ আতঙ্কে দৌড়াতে থাকে। সত্তরোর্ধ্ব এ ব্যক্তি জানালেন, পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমরা 60-70 বছর ধরে এর সাথেই বাস করছি। আশা করছি পরিস্থিতি আরো ভালো হবে, কিন্তু এই পরিস্থিতি ভালো হচ্ছে না, মনে হয় আর ভালো হবে না। যুদ্ধের ভয়াবহতার কথা জানালেন গ্রামের আরেক বাসিন্দা মোহাম্মদ জামিল। আমাদের গ্রাম থেকে প্রায় 300 গজ দূরে একটি সীমান্ত আছে এবং যখনই এখানে আগুন লাগে তখনই আমাদের গ্রামই প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে যতবার সীমান্তে গোলাগুলি হয়েছে, শিশু, বৃদ্ধ সহ আমাদের অনেক মানুষ নিহত হয়েছে, ফসলেরও ক্ষতি হয়েছে এবং গবাদি পশু মারা গেছে। এ কারণে উভয় সরকারেরই একে অপরের সাথে বসা উচিত, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। সীমান্তের আরেক বাসিন্দা মোহাম্মদ শফিকের কথায় প্রকাশ পেল ক্ষোভ। জানালেন, সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, তারা চায় শান্তি। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই সবাই একসাথে বাস করুক, যুদ্ধের চিন্তা ভাবনাও কারো মনে না আসুক। কিন্তু যদি তারা সত্যিই যুদ্ধ চায় তাহলে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারে। আমরা শুধু চাই না মানুষের ক্ষতি হোক। বেসামরিক মানুষ শান্তি চাইলেও দুই দেশের সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। এরই মধ্যে টানা 7 দিন ধরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি করেছে ভারত পাকিস্তান দুই দেশের সেনারা। শারমিন শ্রাবণী, ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২,৪০০ জনে পৌঁছেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ২৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১০৯ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৮,০১৪ জনে পৌঁছেছে। এদিকে গাজায় অবরোধের ৬০তম দিন ছিল বুধবার। টানা ২ মাস ধরে উপত্যকায় প্রায় 2 মাস খাদ্য, ওষুধ ও ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েল ত্রাণ সহায়তা অবরোধ করে রাখায় গাজার মানবিক সংকট আরও তীব্র হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দ্রুজ অধ্যুষিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে অন্তত 16 জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বুধবার সকালে দামেস্কের দক্ষিণ পশ্চিমে আশরাফিয়া সাহনায়া শহরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের একটি নিরাপত্তা চেকপয়েন্টে হামলার পর সংঘর্ষ শুরু হয়। এর একদিন আগে দামেস্কের দ্রুজ অধ্যুষিত জার্মানা শহরেও হামলায় অন্তত 13 জন নিহত হন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংঘর্ষের এসব তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার প্রায় 5 লাখ দ্রুজ জনগোষ্ঠীর লোক মূলত সুয়াইদা গভর্নরেট ও দামেস্কের দক্ষিণের ছোট শহরগুলোতে বাস করেন। গত 8 ডিসেম্বর আসাদকে ক্ষমতাচ্যুত করার পর নতুন কর্তৃপক্ষ ও দ্রুজ নেতারা সুয়াইদাকে পুরোপুরি সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করছেন। তবে দ্রুজ নেতারা দামেস্কো থেকে কিছুটা স্বায়ত্তশাসন চাইছেন। কয়েক মাস ধরে উত্তেজনা চলার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে ভূগর্ভস্থ খনিজ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে রেখে কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠন করা হবে, সেখানে সমান অংশগ্রহণ থাকবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু।
কিয়েভের দুর্লভ খনিজ সম্পদ চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরেই ইউক্রেনের সাথে দেন দরবার চলছিল যুক্তরাষ্ট্রের। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় দিয়ে শেষ হয়। ওই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় বসেছিলেন ট্রাম্প ও জেলেনস্কি। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যেই কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হলো যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই চুক্তি রাশিয়ার প্রতি একটি পরিষ্কার বার্তা যে ট্রাম্প প্রশাসন একটি স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেনকে কেন্দ্র করে একটি শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি বা সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং কিয়েভ তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের 50% তহবিলে দেবে। মন্ত্রণালয় আরও জানায়, তহবিলের সম্পূর্ণ অর্থ প্রথম 10 বছর শুধু ইউক্রেনে বিনিয়োগ করা হবে, এরপর লাভ অংশীদারদের মধ্যে বন্টন করা হতে পারে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো বলেন, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে, তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে। আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে। চুক্তি সইয়ের আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল জানান, এটি ইউক্রেনের ভূগর্ভস্থ সম্পদ, অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এই বিষয়টি আপাতত গোপন রাখতে চান। মনিরুজ্জামান বাবু, একাত্তর। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।